বয়স ৭০-এর কোঠায়, লাল হয়ে গেছে স্বাভাবিক ফর্সা মুখ, কিছুটা পরিশ্রমে, কিছুটা রাগে। তারপরও থেমে যাননি, বরং বয়সের সাথে সাথে জেদটাও বুঝি বেড়ে গেছে জ্যামিতিক হারে। পারবেই না কেন, এই নিয়ে ৭টা অভিযান হলো খুদ হাঙ্গরির বিরুদ্ধে। এবার একটা উচিত শিক্ষা তাদের প্রয়োজন। প্রতিপক্ষের সৃষ্ট প্রতিকূলতা এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই তাই মোকাবেলা হলো। অধিকারে এলো হাঙ্গরির সর্বশেষ দুর্গ সিগেম। দুর্গ পতনের আগের রাতেই আকস্মিকভাবে মৃত্যুবরণ করলেন বৃদ্ধ। সময়টা ১৫৬৬ সালের ৫ই সেপ্টেম্বর। সৈন্যদলদের মনোবল যেন ভেঙে না পড়ে সেই জন্য গোপন রাখা হয়েছিল মৃত্যু সংবাদ। এমনকি হত্যা করা হয় ব্যক্তিগত হেকেমকেও। সৈন্যদের উপর তার প্রভাব ছিল এতটাই প্রবল, সাম্রাজ্যের বাহিরেও ছড়িয়ে পড়েছিল তার শক্তি ও সক্ষমতার গল্প। ভেতরে সমাদৃত হতেন কাননি বা আইন প্রণেতা নামে, আর ইউরোপ দিয়েছিল ম্যাগনিফিসেন্ট উপাধি। বলছি সুলতান সুলাইমানের কথা, যিনি অটোম্যান স্বর্ণযুগের সাম্রাজ্যের নায়ক। পিতা সেলিম দ্য গ্রিম এশিয়া এবং আফ্রিকায় একছত্র আধিপত্য হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন অটোম্যানদের। পুত্র সুলাইমান ইউরোপে নিজেদের শক্তিশালী ও উন্নত করে অটোম্যান মহাকাব্যের বাকি অংশ সমাপ্ত করলেন। তুরস্কের অটোম্যান সাম্রাজ্য যখন প্রতিষ্ঠিত এবং কর্মে বিস্তার লাভ করছে, তখন ষোড়শ শতাব্দীতে ১০ম সুলতান হিসেবে সিংহাসনে বসেন সুলতান সুলাইমান খান। ১৪৯৪ সালের ৬ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন তুরস্কে। তার পিতা সেলিম খান প্রথম মারা গেলে তিনি ১৫২০ সালের ৩০শে সেপ্টেম্বর বিশাল রাজ্যের দায়িত্ব নেন। অটোম্যান সাম্রাজ্যের নবম সুলতান সেলিমের একমাত্র জীবিত পুত্র তিনি। মা আয়েশা হাফসা সুলতান ছিলেন ক্রিমিয়ার ধর্মান্তরিত মুসলিম। হাতেখড়ি হয়েছিল দাদি গুলবাহার খাতুনের কাছে। তারপর মাত্র ৭ বছর বয়সেই ইস্তাম্বুলের তোপকাকি প্রাসাদের রাজকীয় পাঠশালায়। মেধার পরিচয় পাওয়া যায় দ্রুতই। খায়রুদ্দিন খিরিস এফেন্দির তত্ত্বাবধানে ঘুরে আসেন বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, যুদ্ধবিদ্যা এবং ধর্মতত্ত্বের চৌহদি। বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভের পাশাপাশি ৬টি ভাষায় দক্ষতাও অর্জিত হয়: অটোম্যান তুর্কি, আরবি, সার্বিয়ান, চাকতাই তুর্কি, ফার্সি এবং উর্দু। মাত্র ১৫ বছর বয়সে প্রাদেশিক শাসনকর্তার পদে আসীন হন সুলাইমান। পিতা এবং চাচাদের মধ্যে উত্তরাধিকারী নিয়ে গৃহবিবাদ শুরু হয় ইতিমধ্যে। পিতার পক্ষে বিশ্বস্ত সেনাপতির ন্যায় যুদ্ধ করেন এশিয়ার মাইনরে প্রবল বিকর্মে। সিংহাসনের আরোহণ করলেন সেলিম, পুত্রকে দিলেন ইস্তাম্বুলের ভার। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিজের যোগ্যতার সুলাইমান অর্জন করলেন আনাতোলিয়া ও মিশরের শাসনকর্তার পদ। সিংহাসনে বসার আগে থেকেই ঈর্ষণীয় রকমের জনপ্রিয় ছিলেন সুলাইমান। অবশিষ্ট দিন কেমন যাবে তা নাকি সকাল দেখেই বোঝা যায়। সুলাইমানের ক্ষেত্রেও তা শতভাগ সত্যি ছিল। দীর্ঘ ৪৬ বছর দুর্দান্ত প্রতাপে এক বিশাল সাম্রাজ্য শাসন শেষে যখন মৃত্যুবরণ করেন তিনি, ততদিনে তার জনপ্রিয়তা অটোম্যান সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময়। সুলতান সুলাইমানের শাসনামলে অটোম্যান সাম্রাজ্যের সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির এতটা বিস্তার লাভ করে, যার ফলে এশিয়া ছাড়া ইউরোপ, আফ্রিকা বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে। সুলতান সুলাইমানের সিংহাসন আরোহণ ১৫২০ সালের ৩০শে সেপ্টেম্বর। মা থাকেন পরামর্শক হিসেবে। মৃত্যুর আগে সেলিম অটোম্যান সাম্রাজ্যকে স্থিতিশীল একটি ভিত্তির উপর দাঁড় করিয়ে যান। ভূমধ্য সাগরীয় অর্থনৈতিক, এশিয়া এবং আফ্রিকার রাজনীতি, এমনকি ধর্মের ক্ষেত্রেও প্রাধান্য নিশ্চিত হয়। কিন্তু অনেক কাজ যেন তখনও বাকি। সুলাইমান পিতার সাথেই ছিলেন পুরো সময়, তাই হয়তো বুঝতে ভুল করেননি পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করতে। মনোযোগ দিলেন সাম্রাজ্যের উত্তর পশ্চিমে অবস্থিত ইউরোপীয় অঞ্চলের দিকে। বলা হয়, খুব বিপজ্জনক গতিতে সুলাইমান তার রাজত্ব শুরু করেন। বেলগ্রেড, রোডস এবং হাঙ্গেরি একে একে অনুভূত করেন নিজের। প্রথম জীবনের বন্ধু ইব্রাহিম পারগালিকে প্রধানমন্ত্রী করে সাথে রাখা হয়, যদিও প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে জীবন দিতে হয়েছিল তাকে। বন্ধুত্বের অত্যন্ত নির্মম প্রতিদান। হাঙ্গেরির রাজা লুইয়ের তুর্কি দূত হত্যায় মূলত সংঘর্ষের প্রধান কারণ হিসেবে পরিগণিত হয়। সুলাইমান তাই রাজধানী বেলগ্রেড দখলের প্রস্তুতি নিলেন। ঠিক এই সময়টাতেই অস্ট্রিয়ার রাজা পঞ্চম চার্লস এবং ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসের মধ্যে যুদ্ধ চলছিল।
মার্টিন লুথারের প্রসপেক্টাস আন্দোলন এবং অন্যান্য কারণের ভেতরেই টানাপোড়েনে ব্যস্ত ইউরোপ। কে কার হয়ে কিংবা কার বিরুদ্ধে লড়ছে ঠিক নেই। যে যাই হোক, দূত হত্যার মতো অপমানে জবাব না দিলে সম্ভ্রম থাকবে না। সুতরাং ৩,০০০ সমরাস্ত্রবাহী, ১০,০০০ রসদবাহী উট এবং সে সাথে ৩০০ কামানধারী গোলন্দাজ নিয়ে অগ্রসর হলেন সুলতান। সপ্তাহ দিনেক অবরোধ থাকার পর প্রাণপণ প্রচেষ্টাতেও টিকতে পারল না শত্রুপক্ষ। ১৫২১ সালে ৩১ আগস্ট পতন ঘটল বিলগ্রেডের। সুলতান একে পরিণত করলেন হাঙ্গেরির অন্যান্য অংশ অভিযানের ঘাঁটি হিসেবে। দ্বিতীয় মোহাম্মদ রুস দ্বীপ অধিকার করতে ব্যর্থ হয়েছিলেন। রুসকে আশ্রয় করে জলদস্যুরা ইস্তাম্বুল ও মিশরে চলাচলকারী তুর্কি বাণিজ্য জাহাজ লুট করত। উপযুক্ত ব্যবস্থা না নিলে মুখ থুবড়ে পড়বে ভূমধ্যসাগরে অটোম্যানদের বাণিজ্য। তাই ৮,০০০ জেনেসারি সহ ৩,০০০ রণতরী সমৃদ্ধ শক্তিশালী নৌবহর রুস অভিমুখে প্রেরণ করলেন সুলতান। নিজে প্রায় ১,০০,০০০ সৈন্য নিয়ে এশিয়া মাইনর হয়ে রওনা হলেন। সেন্ট জনের নাইটদের বীরত্বপূর্ণ প্রচেষ্টার ৬ মাস অবরোধই অতিবাহিত হলো। সেই প্রতিরোধ অবশ্য এর বেশি টিকল না। সুকঠিন প্রতিরোধ প্রাচীরে একসময় ফাটল ধরল, আর নাইটরাও আত্মসমর্পণ করতে বাধ্য হলো। সময়টা ১৫২২ সালের ২৫শে ডিসেম্বর। রুশবাসীর বিরুদ্ধে মুগ্ধ হয়েছিলেন সুলতান। সম্মানসূচক সন্ধি স্থাপন হলো উভয় পক্ষে। ধর্মীয় ও সামাজিকভাবে পূর্ণ স্বাধীনতা পেল নাগরিকেরা। পর থেকে অব্যাহতি দেওয়া হলো পরবর্তী ৫ বছরের জন্য। এর মধ্য দিয়ে ভূমধ্যসাগরের বুকে অটোম্যানদের শক্তিশালী ঘাঁটি হিসাবে স্থাপিত হলো রুশ। রুশ বিজয়ের পর বিরতি ছিল বেশ কিছুদিন। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা কথাটা যেন আগেকার সেনাবাহিনীর জন্য আরো বেশি করে সত্য। সব সময় যুদ্ধ বিগ্রহে ব্যস্ত রাখতে হয়, কিন্তু সামনে যদি শত্রু না থাকে তবে নিজেদের মধ্যেই গোল বাঁধিয়ে মরবে। সোলাইমানের সেনাবাহিনীর সাথেও তাই ঘটেছিল। জেনেসারি বাহিনীতে অসন্তোষ দেখা দিল তুচ্ছ কিছু বিষয়কে কেন্দ্র করে। সুলতান দক্ষতার সাথে দমন করলেন তা। ইতিমধ্যে ফ্রান্সের সম্রাট প্রথম ফ্রান্সিস ১৫২৫ সালে পাভিয়ার যুদ্ধে পরাজিত হন অস্ট্রিয়ার পঞ্চম চার্লসের কাছে। যেহেতু হাঙ্গেরির সম্রাট লুইস অস্ট্রিয়ার সম্রাটের আত্মীয়, সেহেতু ফ্রান্সিস সুযোগ নিলেন। সোলাইমানকে প্ররোচনা দেন শত্রুকে জব্দ করার জন্য। প্রধানমন্ত্রী ইব্রাহিমও পরামর্শ দেন সুযোগটা কাজে লাগাতে। আবার বাজলো যুদ্ধের ধামামা। ১৫২৬ সালে ১,০০,০০০ সৈন্য ৩০০ কামান নিয়ে অভিযান শুরু হলো। পথিমধ্যে পেট্রোভার্দিন অধিকার করে মহাকস নামক স্থানে মুখোমুখি হলো দুই বাহিনী। ২৭শে আগস্ট শুরু হয় মহাকস এর যুদ্ধ। সংখ্যা ও যোগ্যতায় তুর্কিরা এগিয়ে থাকায় জয়মালন্য তাদের গলাতেই আসলো। লুই নিহত হলেন। তুর্কি বাহিনীর নিয়ন্ত্রণে এলো গোটা হাঙ্গেরি। ১৪০ বছরের জন্য সেটি পরিণত হলো অটোম্যান সাম্রাজ্যের প্রদেশে। কাউন্ট জেপোলিয়াকে দায়িত্ব দিয়ে সুলতান ইস্তাম্বুল ফিরলেন। ফ্রান্সের সম্রাট জেপোলিয়াকে সমর্থন দিলেও হাঙ্গেরির বিরাট অংশ বিষয়টা মেনে নিতে পারেনি। ফলে গৃহযুদ্ধের সূচনা ঘটল। সেই আগুনে ঘি ঢালল অস্ট্রিয়ার সম্রাট চার্লসের ভাই ফার্ডিনান্ড। আত্মীয়তার সূত্রে দাবি করে বসলো হাঙ্গেরির সিংহাসন। ১৫২৭ সালে টারকালের যুদ্ধে জেপোলিয়াকে ঘটিয়ে মসনদে বসলেন ফার্ডিনান্ড। পালিয়ে এলেন জেপোলিয়া। সাহায্যের আবেদন জানাতে শরণ নিলেন সুলতান সোলাইমানের। রাগে ফেটে পড়লেন সুলতান। কাল বিলম্ব না করে আবার সজ্জিত হলেন অভিযানের উদ্দেশ্যে। ১৫২৯ সালে প্রায় ২.৫ লক্ষ সৈন্য ও ৭০০ কামান নিয়ে আক্রমণ করা হলো। যথারীতি পতন ঘটল হাঙ্গেরির। পরাজিত ফার্ডিনান্ড পালিয়ে আত্মরক্ষা করল। জেপোলিয়াকে সিংহাসনে বসালেন সুলতান। তারপর রওনা হলেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পথে। শত্রুর বীজ রাখতে অস্ট্রিয়ার সম্রাট চার্লসকে শিক্ষা দেওয়ার জন্যই ১৫২৯ সালে সুলতান পূর্ণ শক্তি নিয়ে ভিয়েনাতে আক্রমণ চালালেন। সমগ্র ইউরোপ তখন তুর্কি ভীতি। সংস্কার আন্দোলনকারী মার্টিন লুথার নিজে তুর্কিদের ঈশ্বরের শ্রেষ্ঠ শত্রু বলে আখ্যা দিলেন। ২ সপ্তাহ অবরোধ ও গোলন্দাজ বাহিনীর প্রবল আক্রমণে ভিয়েনা নগরীর পতন আসন্ন হয়ে উঠল। কিন্তু আকস্মিকভাবে সুলতান অবরোধ প্রত্যাহার করে নিলেন। প্রত্যাহারের প্রধান কারণ ছিল
মূলত প্রতিকূল পরিবেশ এবং প্রয়োজনীয় রসদের অভাব। তাছাড়া সৈন্য ও জেনিসারিরাও শীতের আগে ইস্তাম্বুল ফিরতে ব্যস্ত হয়ে উঠেছিল। কারো কারো মতে সুলতান জয়ের জন্য না, বরং ভিয়েনা অবরোধ করেছিলেন শিক্ষা দেওয়ার জন্য, আর তাতে তিনি সফল। এর ফলে অস্ট্রিয়ার সম্রাট ও তার ভাই ফার্ডিনান্ড হাঙ্গেরি এবং ট্রান্সিলভানিয়ার উপর সুলতানের অধিকার মেনে নিয়ে সন্ধি করে। পারস্যের মসনদে তখন শাহ তামাস পূর্ব শত্রুতায় মূলত এখানে বড় প্রভাব ছিল। প্যারিসের মসনদে তখন শাহ তামাস পূর্ব শত্রুতায় মূলত এখানে বড় প্রভাবক ছিল। উপরন্ত অস্ট্রিয়ার সম্রাটের দূতকে সম্মানের সাথে গ্রহণ করেছিলেন শাহ। প্যারিসের মসনদে তখন শাহ তামাস পূর্ব শত্রুতায় মূলত এখানে বড় প্রভাবক ছিল। উপরন্ত অস্ট্রিয়ার সম্রাটের দূতকে সম্মানের সাথে গ্রহণ করেছিলেন শাহ। শরীফ খান নামে জৈনক তুর্কি বিদ্রোহীকে দিয়েছিলেন আশ্রয়। 1534 সালে খুদ সুলতান সুলাইমান প্রধানমন্ত্রী ইব্রাহিমকে নিয়ে নামেন পারস্য অভিযানে। প্রায় বিনা প্রতিরোধে অধিকার করেন বাগদাদ ও তাবরিজ। বাগদাদে অবস্থান করে 1536 সালের দিকে ইস্তাম্বুলে ফিরে যান। আরেকবার অভিযান চালান 1548 সালে। সুলতান যখন ইউরোপ নিয়ে ব্যস্ত, এই সুযোগে 1553 সালে শাহ তামাস এরজুরাম দখল করে নেন। সময় বের করে তৃতীয়বারের মতো পারস্য অভিযান চালান সুলতান। লন্ডভন্ড হলো ফুরাতের পূর্ব তীর। দুই পক্ষের মধ্যে স্থাপিত হলো সন্ধি। সমগ্র ইরাক সহ জিলান ও শেরওয়ান সুলতানের দখলে আসে। বাগদাদে 2000 জেনিসারি রেখে ইস্তাম্বুলে ফিরে যান তিনি। 1566 সালের দিকে বসরাতের বিদ্রোহ দেখা দিলে তাও সাম্রাজ্যভুক্ত করা হয়। 1565 সালে প্রধানমন্ত্রী মুস্তাফার নেতৃত্বে মাল্টায় অভিযান প্রেরিত হয়। রুটসের পরাজিত নাইটরা মাল্টায় অবস্থান করে তুর্কি বাণিজ্যরত ও উপকূল ভাগে অতর্কিত আক্রমণ করছিল। তাছাড়া পরবর্তীতে ইতালীয় বিজয়ের জন্য মাল্টা অধিকারের প্রয়োজন অনুভব করছিলেন সুলতান। তুর্কি নৌসেনাপতি পিয়ালি পাশা এবং ত্রিপোলির নৌসেনাপতি দাগরুত পাশা মুস্তাফাকে এই অভিযানের সহযোগিতা করেন। হঠাৎ তিনি সেনাপতির মধ্যে মতানৈক্যের সূচনা ঘটে। সেই সুযোগে শত্রুপক্ষ ইতালি ও সিসিলি থেকে রসদ সংগ্রহ করে প্রতিরোধ সুদৃঢ় করে ফেলে। পরিণামে সেন্ট আলামো দুর্গ জয় করতে পারলেও সেন্ট মাইকেল দুর্গ জয় করতে ব্যর্থ হয় তুর্কিরা। বাধ্য হয়ে মুস্তাফা অবরোধ প্রত্যাহার করে নেন। ব্যর্থ হয় মাল্টা অভিযান। উৎকর্ষের বিচারে সুলতান সুলাইমানের নৌশক্তি ছিল স্থলবাহিনীর মতোই প্রতাপশালী। খায়রুদ্দিন বারবোসা, দারগুদ পাশা, উলগুজ পাশা, পিরি পাশা, পিয়ালি পাশা নামের সুদক্ষ কয়েকজন নৌসেনাপতি ছিলেন এই সময়, যাদের মাধ্যমে ভূমধ্য সাগরে, লোহিত সাগর এবং আরব সাগরে তুর্কি বাহিনীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। অধিকারে আসে তিউনিসিয়া, ত্রিপোলির মতো শহর এবং এডেন উপসাগর ও ভূমধ্য সাগরের অনেকগুলো দ্বীপ। সুলাইমানের সময় অটোম্যান বাণিজ্য তরীগুলো মোগল ভারতের বন্দরগুলোতে এসেও নোঙ্গর করত। আকবরের সাথে সুলতানের পত্র বিনিময় হবার প্রমাণও পাওয়া যায়। স্বয়ং সাম্রাজ্যকানুনী বা আইন প্রণেতা হিসেবে খ্যাত হন সুলাইমান। প্রধান কারণ আইন ব্যবস্থার আমূল সংস্কার। তুর্কি সাফাবি ব্যবসায়ী নিষেধাজ্ঞা উঠিয়ে দেন তিনি। অটোম্যান সৈন্যদের খাদ্য ও সম্পত্তি ক্রয়ের আইন জারি করা হয়। এমনকি শত্রু অঞ্চলে অভিযানে গেলেও বলবৎ থাকবে সেই আইন। কর ব্যবস্থা সংশোধন এবং অতিরিক্ত কর বাতিল করা হয়। রাষ্ট্রীয় নিয়োগে আত্মীয় বা পরিবারের চেয়ে মেধাকে মূল্যায়ন করার জন্য তাগিদ দেওয়া হয়। উঁচু ও নিচু সমাজের সব তলার সকলের জন্যই আইন ছিল সমান। প্রশাসন ব্যবস্থা ও সামরিক শক্তিকে ঢেলে সাজান সুলতান। সমগ্র সাম্রাজ্যকে 21টি প্রদেশে এবং 250টি সানজাক এবং জেলায় বিভক্ত করেন। সানজাককে ভাগ করা হয় কাজাসে। কাজাসের শাসনকর্তা ছিলেন কাজ, সানজাকের পাশা এবং প্রদেশের গভর্নর। ইহুদি এবং খ্রিস্টানদের অধিকার নিশ্চিত করার জন্য তার পদক্ষেপ ছিল প্রশংসার দাবিদার। 1561 সালের চুক্তি অনুযায়ী সুলতানের অনুগত জেপুলিয়া, ট্রান্সিলভানিয়া এবং হাঙ্গেরির পূর্ব অংশের কর্তৃত্ব পান। পশ্চিম অংশ যায় ফার্ডিনান্ডের দখলে। উভয়ে সুলতানকে কর দিতে রাজি হয়। 1564 সালে ফার্ডিনান্ডের মৃত্যু হলে পুত্র ম্যাক্সিমিলিয়ান ক্ষমতায় আসেন। তিনি পিতার নীতি পরিহার করে কর প্রদানে অস্বীকৃতি জানান। সেই সাথে আক্রমণ চালান অটোম্যান অঞ্চলে।
উদ্দ সুলতানের বয়স তখন 70-এর ঘরে। তারপরও 1566 সালে অভিযান চালানো হয়, জীবনের শেষ অভিযান। সুলতান সুলাইমানের সময়টি অটোমান ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে স্বীকৃত। সামরিক ও প্রশাসনিক যোগ্যতা দিয়েই শুধু না, বিজ্ঞান, সাহিত্য, চিত্রকলা, স্থাপনার অন্যান্য উচ্চতায় আসীন হয় সাম্রাজ্য। নির্মাণের অনেক নিদর্শন আজ পর্যন্ত টিকে আছে। 1566 সালের 6 সেপ্টেম্বর মহান সুলতান সুলাইমান ইস্তাম্বুল থেকে হাঙ্গেরিতে একটি অভিযানের নেতৃত্ব দিয়ে যাত্রা শুরু করেন। হাঙ্গেরির সিগেটবারের যুদ্ধে উসমানীয়দের বিজয়ের আগেই তিনি মারা যান। উজিরে আজম দ্বিতীয় সেলিমের সিংহাসনে বসার পূর্বে তার মৃত্যু গোপন রেখেছিলেন। অসুস্থ সুলতান সুলাইমান তার 72 বছর বয়স হবার 2 মাস আগে তার তাঁবুতে মারা যান। সুলতানের মরদেহ দাফনের জন্য ইস্তাম্বুলে নিয়ে যাওয়া হয়। সুলাইমানের উপরে নির্মিত মাজারটি পবিত্র স্থান এবং তীর্থস্থান হিসেবে বিবেচিত। মৃত্যুর পরবর্তী দশকের মধ্যে মাজারের কাছাকাছি একটি মসজিদ এবং সুফি ধর্মশালা তৈরি করা হয়। জায়গাটি কয়েকজন বেতনভুক্ত রক্ষী বাহিনী কর্তৃক সুরক্ষিত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আর নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।